আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। 3 দিনে 60 ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের। যুদ্ধ শুরুর পর থেকে একটুও ভেঙে পড়েনি হামাস। এদিকে জানাবো নুসাইরাত ক্যাম্পে ইসরায়েলের হামলা। টার্গেট হামাস ও জিহাদ আন্দোলন। মৃত্যুদণ্ডের বিল উত্থাপন করলেন ইসরায়েলি সংসদ সদস্যরা। আরও জানাবো ফের ইসরায়েল হিজবুল্লাহ ভয়ঙ্কর সংঘর্ষ। অবশেষে হামাসের সঙ্গে সমঝোতা করতে রাজি হল ইসরায়েল, বললেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন অপেক্ষার জবাব হামাসের। এবং সর্বশেষ জানিয়ে দেব অর্ধেক দেশ বিদ্রোহীদের দখলে, টুকরো টুকরো হয়ে যাবে মিয়ানমার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। 3 দিনে 60 ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের। এক মুহূর্তের জন্য ভেঙে পড়েনি হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে গত 3 দিনে ইসরায়েলের 60টির মতো সামরিক যান ধ্বংস করার দাবি করেছে সেখানকার প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এই দাবি করেছেন। তিনি বলেছেন, এসব সামরিক যানের মধ্যে কমপক্ষে 10টি ছিল সৈন্য বহনকারী গাড়ি। তিনি আরও বলেন, আমাদের যোদ্ধারা ইসরায়েলি পদাতিক বাহিনীর সামরিক যানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রীদের লক্ষ্যবস্তু করেছিল। এতে শত্রু সৈন্যরা উল্লেখযোগ্যভাবে আহত হয়েছে। আমাদের প্রতিরোধ যোদ্ধারা শত্রু সৈন্যদের চিৎকার শুনতে পেয়েছে। তারা সাহায্যের জন্য চিৎকার করছিল। গাজা উপত্যকায় আক্রমণের জন্য 45 দিনেও ভেঙে পড়েনি হামাস। ইসরায়েলি রিজার্ভ আর্মির অপারেশন বিভাগের সাবেক প্রধান জেনারেল জিওরা আইল্যান্ডস বিশ্বাস করেন যে একটি সংগঠন হিসাবে হামাস ভেঙে পড়েনি। আর এটি শুধু তাদের নেতারা এখনো বেঁচে আছেন তার জন্য নয়, বরং তাদের দীর্ঘদিনের অধ্যবসায় ও তাদের অবিচল থাকার মনোভাবের কারণেই এটি ঘটেছে। আইল্যান্ড আরও বলেছে, যদি হামাস তাদের এই অধ্যবসায় অব্যাহত রাখবে আর জিম্মিদের নিজেদের হাতে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তারা টিকে থাকবে। আর তারা বিশ্বাস করে একটি সময় এসে আন্তর্জাতিক চাপ অথবা অন্য কোনো কারণে ইসরায়েল তাদের হামলা বন্ধ করতে বাধ্য হবে। অতএব এই যুদ্ধ এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইসরায়েলের অন্যান্য বিশেষজ্ঞ ও সাবেক নিরাপত্তা কর্মকর্তা হামাস সম্পর্কে একই মতামত প্রশংসা করেছেন। হামাসকে ধ্বংস করে জিম্মিদের উদ্ধার করা তেল আবিবের পক্ষে সম্ভব হবে না বলে মনে করেছেন তারা। সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ইসরায়েলি আর্মি রেডিওর রাজি বারকাই বলেছেন, হামাসকে ধ্বংস করা ও জিম্মিদের উদ্ধার করা একই সঙ্গে সম্ভব নয়। ইসরায়েলের চ্যানেল 13 এর আরব বিষয়ক সংবাদদাতা জেভি ইহেলেজিকেলি জোর দিয়ে বলেছেন, গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরও হামাস কিন্তু দুর্দশার মধ্যে পড়েনি। আর গাজার আল-শিফা হাসপাতালের নিচে হামাসের কোনো জ্যেষ্ঠ নেতাকে খুঁজে পায়নি ইসরায়েল। ফলে এটা বলা যায় যে তাদের নেতৃত্ব আগের মতোই বিদ্যমান আছে। নুসাইরাত ক্যাম্পে ইসরায়েলের হামলা, নিহত 17। অবরুদ্ধ গাজা উপত্যকায় নুসাইরাত রিফিউজি ক্যাম্পে ইসরায়েলের হামলায় 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী মধ্যরাতের ওই বিমান হামলায় নিহতের মধ্যে নারী এবং শিশু রয়েছে। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই শরণার্থী শিবিরে হামলায় আহত হয়েছেন অনেকেই। গাজার মধ্যাঞ্চলে ওই শরণার্থী শিবিরটি অবস্থিত। এদিকে জাবলের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে 3টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো কয়েকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে 13,000 পৌঁছেছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে 5,500 জনের বেশি শিশু এবং নারী 3,500 জন। টার্গেট হামাস ও জিহাদ আন্দোলন। মৃত্যুদণ্ডের বিল উত্থাপন করলেন ইসরায়েলি সংসদ সদস্যরা। ইসরায়েলের উগ্র ডানপন্থী ওজমা ইহুদিতি পার্টি সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করে নেসেটে একটি বিল জমা দিয়েছে, যার উপর চলতি সপ্তাহে বিতর্কিত হবে। এই সম্পর্কে উগ্রবাদী এই দলটির নেতা এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির তার এক্স পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, আমি আশা করি নেসেটের সব সদস্য এই গুরুত্বপূর্ণ আইনটিকে সমর্থন করবে। ইহুদিবাদী ইসরায়েল 1952 সালের হত্যার শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করেছে। ইসরায়েলের সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল 1962 সালে। সে সময় কথিত হলোকস্টের জন্য অ্যাডলফ আইসম্যানকে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল। গত মার্চ মাসের প্রথম দিকে নেসেটে মৃত্যুদণ্ডের এই বিল আনা হয়েছে। বিলটি পাশ হলে বিচারকরা ইসরায়েলে বসবাসকারী লোকজনের ওপর বিদ্বেষপ্রসূত হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ডের রায় দিতে পারবেন। প্রাথমিক শুনানির পর সংসদ সদস্যরা বিলটি অনুমোদন করেছিলেন। বিলটি মূলত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের টার্গেট করেই পাশ করার চেষ্টা চলছে। বেন গাভির ফিলিস্তিনিদের সম্পর্কে আগাগোড়া কঠোর মনোভাব পোষণ করেছেন এবং উগ্রবাদী মন্তব্য করার জন্য পরিচিত। আগস্টে উগ্রবাদী এই মন্ত্রী বলেছিলেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি আরবদের অবাধে ভ্রমণ করার অধিকারের চেয়ে ইহুদিবাদী ইসরায়েলিদের অধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তার এই বক্তব্যের সমালোচনা করেছিল অবশ্য। সূত্র জানাচ্ছে পার্স টুডে।
ফের ইসরায়েল হিজবুল্লাহ ভয়ানক সংঘর্ষ। ফের লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ ঘটেছে। সোমবার ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর রকেট হামলার মধ্যে দিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সকালেই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে রকেট এবং ড্রোন হামলা করেছে। এতে ওই দুই সেনা ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রতিক্রিয়া আইডিএফ দক্ষিণ লেবাননে আর্টিলারি দিয়ে গোলাবর্ষণ করেছে। এরপর আরও দুটি ঘাঁটি আরব আল আরামাসে এবং আরামের উত্তর সম্প্রদায়কে লক্ষ্য করে তারা রকেট হামলা চালিয়েছে, কিন্তু সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন বলেছেন, গাজা যুদ্ধ শুরুর পর দিন থেকেই এ পর্যন্ত হিজবুল্লাহ ইসরায়েলে 1000-এর বেশি অধিক রকেট, মর্টার, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। এদিকে চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলি সৈন্য নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষমতাসীন নেতানিয়াহু সরকারের ওপর জনরোষ বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি লেখকরা গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধের সাথে চলমান যুদ্ধের নিহত কর্মকর্তা ও সৈন্যদের ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি তাদের অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। স্বঘোষিত কর্মী ড্যান আদিন এক্স বার্তায় বলেছেন, যুদ্ধ শুরুর পর আজ 46তম দিন। ধীরে ধীরে অনেক রক্ত দিতে হচ্ছে, কিন্তু একেবারে কেউ ভাবছে না যে রাজনৈতিক লক্ষ্য কি, কে গাজা শাসন করবে। তিনি সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ বিপর্যয় প্রস্থান কৌশল ছাড়াই কাদায় ডুবে যাওয়ার মধ্য দিয়ে শেষ হবে। লেখিকা তামার মেইতাল লিখেছেন, হামাস আন্দোলনকে নির্মূল করা এমন একটি লক্ষ্য যা অর্জনযোগ্য বলে মনে হয় না। সূত্র টাইমস অব ইসরায়েল। অবশেষে হামাসের সঙ্গে সমঝোতা করতে রাজি হল ইসরায়েল। গত 1.5 মাস ধরে চলা যুদ্ধেই প্রথমবারের মতো ফিলিস্তিনি গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী জাতীয় গোষ্ঠী হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হল ইসরায়েল। সোমবার ইসরায়েল ভিত্তিক টেলিভিশন চ্যানেল কানের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মূলত হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতেই ইসরায়েলি শাসক গোষ্ঠী এই সমঝোতায় আগ্রহী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাস যদি তার হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয় তাহলে ইসরায়েলি বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ছেড়ে দিবে মধ্যপ্রাচ্যের ইহুদি অধ্যুষিত ভূখণ্ডটির সরকার। এখন অপেক্ষা কেবল হামাসের জবাবের। জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারটি ইসরায়েল যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে দাবি করে নিজের প্রতিবেদনে কান জানিয়েছে, বল এখন হামাসের কোর্টে। হামাস যদি ইতিবাচক সাড়া দেয় সেক্ষেত্রে নিজেই একটি সমঝোতা হতে পারে। এর আগে একটি দিন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর থেকে একই ইঙ্গিত দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানিয়েছিলেন, গাজা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, দুপক্ষের মধ্যে একটি সমঝোতার একটি পরিবেশ তৈরি হচ্ছে। আমরা আশা করছি এটি হবে, তবে এখনো অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। গত 7 অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চল ইরেস সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় 250 জনকে। ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, এই জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা 104 জন। বাকি 138 জনের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া এবং ইউক্রেনের নাগরিকরা। সূত্র আনাদোলো এজেন্সি। এবং সর্বশেষ জানিয়ে দিব, অর্ধেক দেশ বিদ্রোহীদের দখলে, টুকরো টুকরো হয়ে যাবে মিয়ানমার। মিয়ানমারের সামরিক জান্তা ভয়াবহ ধরনের সমস্যায় পড়ে গেছে। দেশটির অস্তিত্বই এবার প্রশ্নের মুখে রয়েছে। ক্ষমতা গ্রহণের 2.5 বছরের শাসনকালে সম্ভবত এবার বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে জাতিসংঘ। সামরিক সরকার বিরোধী সশস্ত্র গ্রুপগুলো একজোট হয়েছে। দাবি করা হচ্ছে, মিয়ানমারের অর্ধেকাংশ নাকি এখন ওই গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। পরিস্থিতি যে খুব একটা অনুকূলে নয় তার ইঙ্গিত মিলেছে জান্তা সরকারের প্রতিক্রিয়ায়। সরকার প্রেসিডেন্ট নিয়ে সুর দিয়েছেন তিনি। এভাবে অস্থিরতা তৈরি করা হলে দেশ টুকটুক হয়ে যাবে। সহিংসতার জেরে প্রতিবেশী দেশগুলোতে পালাচ্ছে মিয়ানমারের বহু নাগরিক। 2021 সালে ফেব্রুয়ারিতে বিদ্রোহ ঘটিয়ে মিয়ানমারে সামরিক শাসন জারি করেছিল সেনাবাহিনী। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নানা প্রান্তে শুরু হয়েছে বিদ্রোহ। সম্প্রতি মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তার সঙ্গে ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি হাত মিলিয়েছে। এই 3 গ্রুপের জোট ব্রাদারহুড অ্যালায়েন্স হিসেবে পরিচিত। সূত্র আনন্দবাজার পত্রিকা।